আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় শান্তি ও আস্থা ফেরাতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। অ্যান্টোনিও গুতেরেসের 3 দিনের সফর শেষে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন মুকসিমুল হাসান। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার এই সফরকে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বলে আখ্যা দেন তৌহিদ হোসেন। This visit is significantly meaningful for the government and for the future Bangladesh. To understand the people's aspirations of the future Bangladesh, the Secretary General graced 3 meetings with youth, civil societies, as well as with members of the reform commissions whose contribution are paving the way for July Charter, the blueprint for country's democratic transition, and draw a political, judicial, electoral, administrative, anti-corruption and police reforms. অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। বলেন, ডক্টর ইউনূস সরকারের ইতিবাচক উদ্যোগের সাথে আছে জাতিসংঘ। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে একটি ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সবাইকে সমর্থন জানানো উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার নেতৃত্বে একটি পরিবর্তনশীল বাংলাদেশকে সমর্থন করা, একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য। শরণার্থীদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো। প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারে যুদ্ধ চলছে, এমন অবস্থায় রোহিঙ্গাদের জোর করে প্রত্যাবাসন কঠিন হবে। The present situation is a situation in which there is heavy fighting. মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন। An immediate dignified return of the Rohingya refugees. রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ এখনও যা করছে তা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহায়তায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভুল তথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গড়তে মানুষ যখন নিরন্তর কাজ করছে, তখন কিছু মানুষের তা পছন্দ না হওয়ায় অপপ্রচার চালাচ্ছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, মধ্য রমজানে তার এই সফর এদেশের মানুষের জন্য ঈদের অগ্রিম আনন্দ। তিনি আরও বলেন, ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয়। বাংলাদেশিরা অনেক কথা বলেন, অনেক বিষয়ে দ্বিমত করেন, কিন্তু নতুন বাংলাদেশ গড়তে সবাই একমত। অ্যান্টোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, বিএনপি নেতা সালাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সহ রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। Within the country and in the diaspora of Bangladeshis who live all over the world, they're all excited for every word you utter. They are ready to do everything that's needed to be done for the country. And we need your blessing, we need your support, particularly on one thing, misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it. So all we are saying, protect us from misinformation.
জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পক্ষে তার দল। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জাতিসংঘ মহাসচিবের সাথে ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক কিছু সংস্কার না হলে নির্বাচন কাজে আসবে না। জানাচ্ছেন ইফতেখার রেজা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে একে একে গণমাধ্যমে কথা বলেন বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। মহাসচিব, আমরা তিনটি বিষয় নিয়ে কথা তুলেছি। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয়েছে। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির জানান, নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার সহ নানা বিষয় তুলে ধরেছেন তারা। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, মৌলিক কিছু সংস্কার না করতে পারলে নির্বাচন কাজে আসবে না, আর গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না। এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। এখানে মতপার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, কত পরে কতটুকু হবে, সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা একটা ঐক্যমতে আসলে আসতে পারবো। এর আগে রাজধানীর গুলশানে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমে ধর্ষণের পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দ্য ডেইলি স্টার ভবনে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনে নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে বলে জানান তিনি। হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলেও জানান কমিশনার। বলেন, সেক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। যখন কোনো অ্যাকশনের দরকার হবে অ্যাপের অভিযোগ ধরেই মামলা নেবে পুলিশ। এ সময় গণপরিবহনে নিপীড়ন প্রতিরোধে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন তিনি। ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ, আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনার নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন। আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এইখানেও কোনো এই ধরনের শব্দ, মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। সো যে শব্দগুলো শুনতে খারাপ লাগে আমরা না বলি। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর দিলকুশায় একটি হোটেলে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ইফতার মাহফিলের অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান খন্দকার মোশাররফ। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে তামাশা ও অন্তরালে নীল নকশা হচ্ছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে। বলেন, কোনো সংস্কারই চূড়ান্ত নয়, অন্তর্বর্তী সরকারের করা সংস্কার 40 বছর পরও ব্যর্থ হতে পারে। 16 বছর যাবত এই ভোটের অধিকার থেকে বঞ্চিত, জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে।
দেশে কোনো অবস্থাতেই আওয়ামী জাহিলিয়াত ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। দেশ পুনর্গঠনে সবার আলাদা পরিকল্পনা থাকতে পারে জানিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বলেও জানান। সংস্কারের নামে অযৌক্তিক সময়ক্ষেপণ না করার আহ্বান জামায়াত আমিরের। দ্রুত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কোনোভাবেই কেউ বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারাই অভ্যুত্থানের শত্রু। বিকেলে জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন, জানাচ্ছেন মিসবাহ হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আসিফ মাহমুদের নিজের চোখে দেখা স্মৃতি নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতিচারণ করেন অভ্যুত্থানের নেতারা। বলেন, 120 পৃষ্ঠায় অভ্যুত্থানের পুরো ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। যার একটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। আন্দোলন নিয়ে মিথ্যা চর্চা বন্ধের আহ্বান জানান আইন উপদেষ্টা। যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। জুলাইয়ের ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ। যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন, সবাই আপনাদের পাঠটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই। আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন। অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠানের অবদান তুলে ধরে প্রতিটি স্থানের ইতিহাস লিপিবদ্ধ করতে সবাইকে আহ্বান জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। দলটি বলছে, সংবিধানের যে কোনো পরিবর্তনের ক্ষমতা ও এখতিয়ার রয়েছে জাতীয় সংসদের। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, কেবলমাত্র নতুন রাষ্ট্রে সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদ নির্বাচনের দাবি ও সংস্কার ইস্যুতে নতুন দল এনসিপির অবস্থানের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। রাজনৈতিক সৌহার্দ্য থাকলেও দ্বিতীয় রিপাবলিক ঘোষণা, সংসদ নির্বাচনের সময়সীমা, সংস্কার ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাকযুদ্ধ চলছে। দ্রুত নির্বাচন চাইছে বিএনপি, অন্যদিকে এনসিপি চায় আগে সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার। তাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতি উত্তপ্ত হবার আভাস মিলছে। বিশেষ করে গণপরিষদের নির্বাচনের দাবি নিয়ে অস্বস্তি ও দূরত্ব বাড়ছে বিএনপি ও এনসিপির। গণপরিষদ তখনই করতে হয় যখন একটা নতুন দেশ হয়, যে দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন গণপরিষদ তৈরি করে সেখানে কনস্টিটিউশন তৈরি করে, যেমন বাংলাদেশে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে গণপরিষদ হয়েছে, শাসনতন্ত্র হয়েছে, তারপরে নির্বাচন করেছে। তো এখন শাসনতন্ত্র আছে, সবই আছে, তো গণপরিষদের প্রয়োজন কি? গণপরিষদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেখানে জাতীয় সংসদের ভূমিকাটা হচ্ছে সংবিধানের একদম A to Z পরিবর্তন করার এখতিয়ার এবং আইন প্রণয়নের এখতিয়ার, রাষ্ট্র পরিচালনা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য সেই সংসদই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথাগুলো বলছি। এখন যদি কেউ সচেতনভাবে রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করতে চায়, সেটা তাদের এখতিয়ার আছে, তারা করতে পারবে, বাট এটা জাতির উপরে ইম্পোজ করা কখনো ঠিক হবে না।
স্বৈরাচার শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, এনসিপি নেতাদের এমন বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। আইন শৃঙ্খলা যদি কোনোদিন উন্নতি না হয় তাহলে নির্বাচন হবে না দেশে। আর যদি শেখ হাসিনার বিচার করতে লাগবে, মিনিমাম লাগবে আর কি যে 5-7 বছর লেগে যাবে। 5-7 বছর কি দেশ গণতন্ত্রবিহীন থাকবে? তাদের যেটা পছন্দ হয়েছে সেটা দিয়েছে, সেটাই বলতে পারি যে এগুলো করতে গেলে নির্বাচন দিলে হবে, এবং নির্বাচন দিলে হলে দেশের জন্য মঙ্গল হবে না। সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং সেটাই আমাদের অগ্রাধিকার। একটি ব্যাপক সংবিধান সংশোধনী প্রস্তাব আমার মনে হয় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। সেটা অবশ্যই বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে নেক্সট পার্লামেন্টে। কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রক্ষা হবে কিনা, সেই জন্যেই তো প্রশ্ন উঠছে যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা একমতে পৌঁছাবো সেটা জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব বাস্তবায়নের জন্য যারা এই সংসদে পরবর্তীতে যাবে। এবং সেটার নজির আমরা 3 দলীয় জোট রাখার এক সময় 1991 সালে দেখেছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে রোজার পরে আবারও সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি, এমন আভাসও দেন দলের সিনিয়র নেতারা। আরো সমাবেশ হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া 26 জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিকেল 5:30টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার সংলগ্ন টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে টেকনাফ বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে 26 জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। বিজিবি অধিনায়ক জানান, ফেরত আনা জেলেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বাংলাদেশিদের প্রধান খাবার চাল। গত 2 মাসে কয়েক দফায় কেজিতে 17 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 টাকায়। 10 টাকা বেড়ে বিয়ার 28 চালের দাম উঠেছে 62 টাকায়। আর নাজিরশাইল ও মোটা চালে বেড়েছে 4 থেকে 8 টাকা। বিক্রেতারা বলছেন, চালের বাজারে চলছে সিন্ডিকেটের চালবাজি, আর মিল মালিকরা দায় চাপাচ্ছেন কর্পোরেট কোম্পানিগুলোর উপর। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে চাল কিনতে এসে বেশ বেকায়দায় ক্রেতারা। নতুন করে আয় না বাড়লেও চালের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। আমি যেই কামাই করি সেটা তো আর কামাই বাড়তেছে না, কামাই বাড়তেছে, চালের দাম ঠিকই বাড়ছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো খুব কষ্টে আছে। খুচরা বিক্রেতারা জানালেন, মধ্যবিত্তের মিনিকেট বিয়ার 28, ধনীদের নাজিরশালের সঙ্গে গরিবের মোটা চালের দামও বেড়েছে লাগামহীন হারে। মিনিকেট চাউল 68 থেকে 70 টাকা, সেটা হলো এখন বর্তমানে 85 টাকা। নাজিরশাল 75 থেকে, কোয়ালিটি মধ্যে 85 টাকা। 28 হয়ে গেছে আপনার 62 টাকা। তারপরে স্বর্ণা চাল, গুটি স্বর্ণা ছিল 48 টাকা, এখন হলো 52 থেকে 54 টাকা। রাজধানীর বাদামতলীর বাজারে চালের আড়তদাররা বলছেন, তারাও পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ চাল। এবার যেমন অতিরিক্ত মাত্রা ছাড়া বাড়ছে। মিলারদের একটি কথা যে ধান পাওয়া যাচ্ছে না, ধান যা পাওয়া যাচ্ছে অতিরিক্ত দাম। তো ওরা যেভাবে এই উৎপাদন খরচ হয়, তারপরে যে একটা রেট দেয় সে রেট আবার আমরা কিনি। হঠাৎ চালের বাজারে এমন অস্থিরতার পেছনে কারণ কি? আমদানিতে কোনো সংকট রয়েছে? আমাদের প্রচুর চাল বর্ডারে আটকে আছে, যেগুলোর কোনো খরিদ্দার নেই, আমরা বেচতে পারতেছি না। আমাদের এখানে তো কোনো রকম কোনো ইফেক্ট নাই। ঢাকাতে কি করতে পারতেছে আমরা তো বিষয়টা বুঝতে পারতেছি না। 73 টাকা পড়তা হচ্ছে ইন্ডিয়ান চালটা। তবে কুষ্টিয়ার মিল মালিকদের দাবি, অস্থিরতার পেছনে কর্পোরেট কোম্পানিগুলোর হাত রয়েছে। এই কর্পোরেট কোম্পানিগুলো এসে প্রথম পর্যায়ে চাষিদের কাছে সম্পূর্ণ ধান তারা কিনে নেয়। এখন আমরা যে ছোটখাটো যে মেলার আছি, তাদের সাথে তো আমরা ওই পুঁজি খাটে আমরা উড়াই পারতেছি না। এখন আমাদের কোনো মেলারদের কাছে কোনো ধান মজুদ পাবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে ধান কিনে এনে আমরা এখন চাল বানাই বেচতেছি। হঠাৎ করে বাজার 200 টাকা ধানের দাম বাড়ছে, এই জন্য চাউলের দাম বৃদ্ধি হয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কর্পোরেট কোম্পানিগুলোর লাগাম টানা না গেলে দীর্ঘমেয়াদে চালের বাজার খুব বেশি স্বস্তির হবে না। এই কর্পোরেটগুলো যদি এক সময়
অনেক বড় রাঘব বোয়ালের মতো অনেক বড় একটা শক্তিশালী একটা ফ্যাক্টর হয়ে যায়, তখন যত আইনি করেন, যত চিৎকারে দেন, তখন তো সামাল দিতে পারবেন না। এখনই মার্কেটে কম্পিটিশনে বাড়ানো যায়, ওদের ক্ষমতা কমিয়ে, ওদের সক্ষমতা কমিয়ে, সে ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সংকট সমাধানে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান এই বিশ্লেষকের। এখানে সিন্ডিকেট হতে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ হারের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ। তো এটা একটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ হোক, জিততে চাই। সো দুটো মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।